সিবিআইকে বলা হয় এটা হচ্ছে কেন্দ্র সরকারের মেইন ইনভেস্টিগেশন এজেন্সি, যার হেডকোয়ার্টার হলো দিল্লিতে। আর প্রেজেন্ট ডিরেক্টর, এটা আমি বলছি না, তোমরা গুগল করে নাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হু ইজ দ্য প্রেজেন্ট ডিরেক্টর অফ সিবিআই। সিবিআই হচ্ছে আন্ডার মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশন, যার মাথায় একজন ক্যাবিনেট মিনিস্টার থাকে এবং অবশ্যই এই ক্যাবিনেট মিনিস্টারকে রিপোর্ট করতে হয় পিএমওকে, প্রাইম মিনিস্টার্স অফিসকে। অবশ্য সিবিআই আন্ডার দ্য সুপারভিশন অফ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনও কাজ করে। কেন করে এটা নিয়ে বিতর্ক আছে, পরে বলবো। এই সিবিআই কখন প্রতিষ্ঠিত হয় তোমরা জানো? এর একটা ইতিহাস রয়েছে। ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষে এতটা ক্রাইম, দুর্নীতি, ঘুষ বেড়ে যায় যে 1941 সালে তৎকালীন ব্রিটিশ সরকার স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট বলে একটা বডি তৈরি করে, যার নাম স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট। তারপরে সান্থানাম কমিটি বলে একটা কমিটি গঠন হয় ফর দি প্রিভেনশন অফ কারাপশন ইন ইন্ডিয়া। এই কমিটি কিন্তু রেকমেন্ড করে যে সিবিআই বলে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রতিষ্ঠা করতে হবে। অন দ্য রিকমেন্ডেশন অফ সান্থাই কমিটি 1963 সালের 1 এপ্রিল দিল্লিতে সিবিআই ফর্মড হয়। ফার্স্ট ডিরেক্টর হচ্ছেন ডিপি কোহলি। ডিপি কোহলিকে বলা হয় ফাউন্ডার ডিরেক্টর এবং কেউ কেউ এনাকে প্রতিষ্ঠাতাও বলেন। তার কারণ ইনি প্রথম দিন থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে 1963 থেকে 1968 সালের 31 মে পর্যন্ত কিন্তু সিবিআইয়ের ডিরেক্টর হিসাবে পদ সামলান। ইনিশিয়ালি সিবিআই ওয়াজ দি আন্ডার দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। প্রথম সিবিআই ওয়াজ আন্ডার দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। পরবর্তীকালে এটা মিনিস্ট্রি অফ পার্সোনাল এর আন্ডারে চলে আসে। এটা কিন্তু আমি প্রথমেই বলেছি। এখন এই সিবিআইয়ের 3টে ডিভিশন থাকে। দ্য ফার্স্ট ডিভিশন হচ্ছে ইকোনমিক অফেন্স, অর্থাৎ ভারতবর্ষে যদি কোনো আর্থিক ক্রাইম হয়, যেমন সারদা নারদা, এইটা দেখভাল করবার জন্য, তদন্ত করবার জন্য সিবিআই কিন্তু তদন্ত করতে পারে। নেক্সট হচ্ছে অ্যান্টি কারাপশন ডিভিশন, অর্থাৎ যদি ভারতবর্ষে ন্যাশনালি ইম্পর্টেন্স, অর্থাৎ ন্যাশনাল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এরকম কোনো কাজের ক্ষেত্রে কারাপশন ঘটে থাকে, তাহলে তার তদন্তও কিন্তু সিবিআই করতে পারে। আর একটা হচ্ছে স্পেশাল ডিভিশন, যদি কোনো বিশেষ তদন্তের ভার সিবিআইয়ের ঘাড়ে সুপ্রিম কোর্ট দেয় বা রাজ্য সরকার অনুরোধ করে, তাহলেও কিন্তু সিবিআই তার তদন্তভার গ্রহণ করতে পারে। নর্মালি সিবিআই ইনভেস্টিগেট দ্য ক্রাইম অফ সিরিয়াস নেচার, যেটা কিনা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই রকম ক্রাইমকে ইনভেস্টিগেট করে। যদিও সিবিআইকে রিকোয়েস্ট করতে পারে রাজ্য সরকার টু ইনভেস্টিগেট এনি ক্রাইম ইন দ্যাট স্টেট যেটা কিনা রিলেটেড পাবলিক ইন্টারেস্টের সঙ্গে, অথবা এটাও মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কোনো একটা ক্রাইমের তদন্ত করার জন্য সিবিআইকে ভার দিতে পারে। ক্লিয়ার? সিবিআইয়ের কাজটা বোঝা গেল। এখন সিবিআই সম্পর্কে দুটো কথা একটুখানি জেনে রাখা দরকার। সিবিআই কি আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে আছে? দেখো, 2012 সালে সিবিআইকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে রাখা হলেও বর্তমানে কিন্তু সিবিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বাইরে। অর্থাৎ সিবিআইয়ের কোনো নথি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের থ্রুতে তুমি কিন্তু পাবলিক হিসেবে জানতে পারবে না। আর নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সিবিআই ইজ দি টাচ পয়েন্ট অফ ইন্টারপোল। ইন্টারপোল তোমরা জানো, ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইম ইনভেস্টিগেশন। ডন কি পাকড়না মুশকিল নেই নামুমকিন হ্যাঁ, আছে না সেই ডায়লগ? সেখানে ডনের খোঁজ কারা করছিল? ইন্টারপোল করছিল, বিভিন্ন ইন্টারন্যাশনালি ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। তার ভারতে তার হয়ে যে কাজ করে তার নাম হচ্ছে সিবিআই। সিবিআই ইজ দি টাচ পয়েন্ট অফ ইন্টারপোল ইন ইন্ডিয়া। ওকে, এখন সিবিআই নিয়ে যেটা খুব কন্ট্রোভার্সি আছে, সেই কন্ট্রোভার্সি নিয়ে আমরা এখন আলোচনা করব। কন্ট্রোভার্সিটা কি? ইজ সিবিআই ইজ অ্যান অটোনমাস বডি? দেখো, প্রকৃতিগতভাবে সিবিআই হলো একটা অটোনমাস বডি, অর্থাৎ নিজে নিজেই কাজ করে। কিন্তু এর দিকে একটা সমালোচনা কিন্তু রোজ দিন ধাবিত হয় যে সিবিআই হলো কেন্দ্র সরকারের কথা বলা ততা, কেন্দ্র সরকারের রাজনৈতিক হাতিয়ার। বিভিন্ন রাজ্য সরকার এটা রোজ দিন বলছে যে তাদের এগেনস্টে সিবিআইকে কেন্দ্র সরকার রীতিমতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মোটেও এই সিবিআই নিরপেক্ষ নয়। এই কথাটা সত্যি কি মিথ্যে তার জানার জন্য আমরা একটা ইতিহাস জানব। 1997 সালে ভিনিতা নারেন এবং ইউনিয়ন গভর্নমেন্ট এর কেস, ভিনিতা নারেন ভার্সেস ইউনিয়ন গভর্নমেন্টের এই কেসটা সুপ্রিম কোর্টে লড়া হয়েছিল। 1997 সালে এই ভিনিতা নারেন কেসের ইনভেস্টিগেশন যে সময় হয়েছিল, সে সময় হাওলা স্ক্যাম বলে একটা স্ক্যাম ভারতবর্ষের রাজনীতিতে চলছিল। এই কেসে বলা হয় যে হাওলা স্ক্যামে ভারতবর্ষের বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল রাজনীতিবিদ, বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল আইএএস অফিসার এবং ইনফ্লুয়েন্সিয়াল আমলা বা বিউরোক্র্যাট, তাদের এগেনস্টে কিন্তু সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না, অর্থাৎ সিবিআইকে কেন্দ্র সরকার প্রভাবিত করছে। এই সময় সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক কথা বলেন। সুপ্রিম কোর্ট বলেন যে সিবিআই হ্যাজ ফেইলড অন ইটস রেসপন্সিবিলিটি টু ইনভেস্টিগেট অ্যালিগেশন অফ পাবলিক কারাপশন।
এবং আরও বলেন যে সিবিআই ইজ অ্যাক্টিং লাইক আ প্যারট, স্পিকিং প্যারট অফ, যেটা মাস্টার ওদের বলে দেয়, কেন্দ্র সরকারের স্পিকিং প্যারট হিসেবে কাজ করছে। এই জন্য সুপ্রিম কোর্ট একটা নিদান দেন, সেই নিদান অনুযায়ী সিবিআইকে তখন থেকে অর্থাৎ 1997 সাল থেকে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের তত্ত্বাবধানে, নিগরানিতে, সুপারভিশনে কাজ করতে হয়। অর্থাৎ মিনিস্ট্রির আন্ডারে যেমন রয়েছে তার মাথার উপরে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনকে বসিয়ে দেয় সেদিন থেকে সুপ্রিম কোর্ট। আশা করি বোঝা গেল। এখন এই যে যেটা নিয়ে এত বিতর্ক যে সত্যি সত্যি এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় কিনা, তাহলে তাদের এই যে সিবিআই যে সদস্য বা ডিরেক্টর, তাদেরকে নিয়োগ কে করে? নিয়োগ করবার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট কমিটি রয়েছে, যার চেয়ার 3 জন মেম্বার, 3 মেম্বার্স কমিটি, যার প্রথম মেম্বার হলো পিএম এক্স অফিসিও, যিনি অবশ্যই চেয়ারপারসনও বটে এখন নরেন্দ্র মোদী। দ্বিতীয় মেম্বার হলো লিডার অফ অপোজিশন অফ লোকসভা অথবা লিডার অফ লার্জেস্ট সিঙ্গেল পার্টি। তো লিডার অফ অপোজিশন যদি না থাকে তখন সেই সময় বিরোধীদের মধ্যে যেটা সবচেয়ে বড় দল, তার লিডারকে আমরা সেকেন্ড মেম্বার হিসেবে চুজ করি। আর থার্ড মেম্বার হলেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। তিনি যদি না থাকেন তাহলে তার রিকমেন্ডেশন অনুযায়ী অন্য কোনো জাজ এই 3 নম্বর পদ সামলাতে পারে। তো এই হলো সিবিআই সম্পর্কে ভীষণ রকমের ডিটেলস। এর পিডিএফটা তোমরা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নেবে। আর ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে আর কি ভিডিও চাও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। সাথে থাকো, ভালো থাকো। নতুন ভিডিও নিয়ে আবার কালকে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমি আলোচনা করছি ইডি। অবশ্যই যদি তোমরা ভিডিওটাকে লাইক করো তো। টাটা, বাই।